এসএসসি 26 ব্যাচের আমরা সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের বেসিক জিনিসগুলোর উপর আজকে একটু ডিসকাস করব। এই ডিসকাস করে দেখাবো যে আসলে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা কত সহজ এবং এই বেসিক জিনিসগুলো জানতেই হবে। ক্লাস শুরু করা যাক। ঘটনাটা কি স্যার? হ্যালো, জাস্ট এখানে ফোকাস করবি, ওদিকে বা একটু কথা কম বলিস, হ্যাঁ? তাহলে বা ভিডিওগুলো আর করার দরকার হবে না, ঠিক আছে? তোদের যদি প্রবলেম হয় তোরা একটু দেখেও নিতে পারবি। জীবনে দেখবেন, এটা আমি জানি, মাইরিয়া দেখাতে পারি না। আর ওখানে বা আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো তাপ। আমি শুরু করতে পারি স্যার? বিসমিল্লাহ, আপনারা শোন মনোযোগ দিয়ে, যে তাপ গতিবিদ্যা। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে সবকিছু তো তাপ নিয়ে আলোচনা হবে। প্রিন্সিপাল অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার বা তাপের, এখানে দেখ খেয়াল কর, যে তাপের যে সমতাটা, যে তাপীয় সমতা, ব্যাপারটা কিরকম। বা তোরা যদি এক জায়গায় গরম হয়, দেখবি যে আমাদের বাংলাদেশে এরকম আছে যে সবসময় আমরা বাবা মার মধ্যে একজনকে ভয় পাই। হ্যাঁ, মাকে ভয় পাইলে বাবাকে অতটা ভয় পাই না। আর বাবাকে যদি খুব বেশি ভয় পাই তাহলে মাকে একেবারেই পাত্তা দিই না। হ্যাঁ, বা সব সময় এই জিনিসটা তোরা খেয়াল করবি। তো এক জায়গায় যদি বেশি গরম থাকে, এক জায়গায় ওইটার সমতা এক জায়গায় থাকবেই। তুমি যখন মনে করো অতিরিক্ত কোনো কিছু, আবার যে দেশে দেখবি যে অতিরিক্ত গরম পড়ে, দেখবি ওই দেশে অতিরিক্ত ঠান্ডা। মনে রাখবি যে ধর আমাদের দেশে যখন দেখবি বা অনেক গরম পড়ছে, মনে রাখবি ওই বছর 100% ওই পরিমাণ, ওই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য হলে ওই পরিমাণ ঠান্ডা নির্গত হবেই। ঠিক আছে? এই সমতার ব্যাপারটা হচ্ছে এরকম যে ধর বা এক জায়গায় হিট দিলি, ঠিক আছে, মনে করো আমার হাতটা অনেক ঠান্ডা, হ্যাঁ, ওর হাতটা অনেক গরম, তাহলে আমরা যখন একসঙ্গে হব, ঠিক আছে, হাতটা মিলেছে, তখন কি হবে? সমান, মানে তাপগুলো কি একটা থেকে একটা ইকুইলিব্রিয়াম ব্যালেন্সে চলে যাবে। তাপীয় সমতার ব্যাপারটা একটু খেয়াল করো, এতটুকুই পর ওগুলো পুরো। কাপে গরম চা বা দুধ রেখে দিলে কিছুক্ষণ পর তার ঠান্ডা হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা বস্তু বা খাবার টেবিল রাখলে কিছুক্ষণ পরে গরম হয়ে যায়। ব্যাপারটা বুঝছিস? ব্যাপারটা বুঝছিস? বা থিওরি পড়াই শুরু করে একটু মনোযোগ দিস। আচ্ছা, তাহলে এইখানে ব্যাপারটা কি দেখো, যে অবস্থায় পরস্পর সংস্পর্শে থাকে বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলে। ঠিক আছে? দেখো, যে অবস্থায় পরস্পর সংগত বস্তুগুলো তাপের মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলা হয়। বা এখানে দেখো তো, একটা বস্তু বাতাসের মধ্যে রেখে দিচ্ছ, গরম বস্তু, একটা সময় একটা ঠান্ডা হয়ে যাচ্ছে না? কিন্তু দেখো কোনো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয়েছে, হয়েছে মানে কিন্তু বাট তাপীয় সমতা তৈরি হয়েছে। বুঝছিস কি জিনিসটা? আচ্ছা, এই জিনিসগুলো আবার তোরা একটু খালি জাস্ট একটা হেডিং দিবি। আমি কোনো চ্যাপ্টারকে এইভাবে পড়তে বলছি তোদের, কিন্তু এই চ্যাপ্টারটা বা এইভাবে পড়তে হবে। জিনিসগুলো বুঝতে হবে তোদের, প্রত্যেকটা জিনিস। তার ধারণা এগুলো লাগবে না, এই কথাগুলো অবশ্যই বক্স করার জিনিসগুলো পড়িস, তাহলে কনসেপ্টটা কি তোরা বুঝে যাবি। আচ্ছা, ওদিকে দেখিস না, আজকে তো আশুরা, আল্লাহ জানো। আশুরা না আজকে? আচ্ছা, খেয়াল কর, এই কোশ্চেনটা বা 1 নম্বর কোশ্চেন আসে। তুই অনেক স্টুডেন্টকে দেখবি যে ভালো অঙ্ক পারে, ওকে যদি বলিস তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা ব্যাখ্যা করো, তো দেখবি পারবে না, কারণ বোর্ড বইটাই পড়ে নেই। ওই সেটা এই চ্যাপ্টারে বোর্ড বই মাস্ট পড়তে হবে, ঠিক আছে? বোর্ড বই ছাড়া তাহলে এখানে কি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে, তাকে প্রথমক বস্তু দুটি পরস্পর সাথে তাপীয় সাম্যাবস্থা বলা হয়। এটা জিনিসটা কিরকম, আমরা একটা উদাহরণ দেওয়া আছে। ক্লাস নিতে পারবো? তৃতীয় বস্তুর সাথে রিলেশন, এই ব্যাপারটা কি আপনার থার্মোমিটার। খেয়াল করে দেখো, মনোযোগ দাও। থার্মোমিটার ফার্স্ট কোয়েশ্চন, শোন মনোযোগ দিয়ে। থার্মোমিটারের ব্যাপারটা কি তাহলে একটা হিসাব করতে পারো। থার্মোমিটারের মধ্যে কি আছে? দুটো বস্তু কিন্তু ওখানে আছে, একটা হলো পারদ এবং ওই বস্তুর সংস্পর্শ। এবং এটা তৃতীয় বস্তুর সাথে মেজারমেন্ট কি করতেছে, তো জ্বর মাপতেছে, রাইট? এই সূত্রের সাহায্যে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে। দেখো তো, দেখো দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে, তবে প্রথমোক্ত বস্তুটি দুটি পরস্পর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকবে। মা, তুই কি বুঝতেছিস? ইংলিশ ভার্সন বই নিয়ে আসছিস? আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার কি? থার্মোমিটারের মধ্যে পারদ আছে, জানিস তো? একটু একটু সামান্য পরিমাণ পারদ আছে। এবং অন্য একটা বস্তু আছে, ঠিক আছে, পানি বল বা ওই কাঁচ বল, ঠিক আছে, দুটো বস্তু। এই বস্তুটার সংস্পর্শে কি হলো? তৃতীয় বস্তু। তৃতীয় বস্তুকে মানুষ, আমরা, ঠিক আছে, আমাদেরকে মেজারমেন্ট করে না থার্মোমিটার, করে কিনা? তাহলে বা দেখ, এই দুটো পরস্পর সাথে তাপীয় সমস্ত ব্যবস্থা করে, ঠিক কিনা? তাহলে এই জিনিসটাই হচ্ছে বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তোমরা কি বুঝতে পারছো?
আচ্ছা, বা এটা যদি আসে এইগুলো তোরা যারা ইয়াতে দিবি আপনার এইগুলো একটু ভালো করে পড়িস, এখান থেকে আমাদের আর কিছু পড়া লাগবে না। আমরা যা পড়বো থার্মোমিটার কাহিনী, এটা দেখ সবাইটা মনোযোগ দে। আগে সবার আগে স্থির বিন্দু কি, নিম্ন স্থির বিন্দু কি, এই জিনিসগুলোকে বলতে হবে। বা আমরা যে থার্মোমিটারের মাপগুলো দিই, থার্মোমিটার মাপগুলো কিভাবে দিই সেটা একটু দেখ, মনোযোগ দিস সবাই। দুটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ করা, একটা হলো বা স্থির বিন্দু, একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু, মানে নিম্ন স্থির বিন্দু একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু একটা। আচ্ছা, আমি যদি বলি পানির একটা তরল পদার্থে বা পানির ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দু কি, মানে নিম্নটা কি, একটা লোয়েস্টটা কত 0 ডিগ্রি সেলসিয়াস, হাইয়েস্টটা কত, এক্সট্রিমটা কত 100 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে। দেখো, যে তাপমাত্রার প্রমাণ চাপে মানে এসটিপিতে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, মানে বরফ গলতে শুরু করতে 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে সেটাই হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। এগুলো কিন্তু অনেকগুলো নাম আছে। আবার ঊর্ধ্ব স্থির বিন্দু কি, জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, তাহলে তাপমাত্রা ফুটতে শুরু করে কত, জলীয় বাষ্প পরিণত হয় কত 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝছি কিনা? তাহলে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু ব্যাপারটা বুঝছিস? এই ঊর্ধ্ব স্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু, যেমন ধর আমাদের মুন্সি, ঠিক আছে, ও গরিব মানুষ, হ্যাঁ, ও কি করছে যে বড় একটা মাইয়া ধরছে, আর শ্বশুর কি করবে, একটা নর্মাল ডায়লগ, তো মতো লোক মাটি থেকে কি জানি বলে না, চাঁদের দিকে হাত বাড়াইছিস, হ্যাঁ, বামন হয়ে চাঁদে হাত বাড়াইছিস, ব্যাপারটা এমন, ঠিক আছে। এইটা মুন্সি সবই জানে। তাহলে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির মধ্যে পার্থক্যটা হচ্ছে, বা এই ব্যবধানটা হচ্ছে মৌলিক ব্যবধান। তোমাদের এখানে ম্যাক্সিমাম সময় একটা 1 নম্বরের কোশ্চেন, মৌলিক ব্যবধান কাকে বলে? মৌলিক ব্যবধান মানে কি, ওরা নিজের মতো করে বানায় লেখে। এখানে যে নিম্ন স্থির বিন্দুর সংজ্ঞাও দিতে হবে, ঊর্ধ্ব স্থির বিন্দুর সংজ্ঞা দেবো, ওটা বোঝে না। কিন্তু মৌলিক ব্যবধান কাকে বলে তুই দেখবি 90% স্টুডেন্ট মৌলিক ব্যবধান মনে করে কি, কোন একটা ব্যবধান যে ব্যবধানের ন্যূনতম জায়গায় থাকা উচিত সেটা বলে মৌলিক ব্যবধান। ওরা স্থির বিন্দুকে জীবনে নিয়েও আসে না। তাহলে বা মৌলিক ব্যবধানটা তাপমাত্রা চ্যাপ্টারের ক্ষেত্রে তোকে অবশ্যই লিখতে হবে, কি লিখতে হবে, নিম্ন স্থির বিন্দু কি, তারপর হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু কি, এই দুটার যে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। এই নিম্ন স্থির বিন্দুরও তোকে ডেফিনিশন দিতে হবে, ঊর্ধ্ব স্থির বিন্দুরও ডেফিনিশন দিতে হবে। 1 নম্বরেই আছে, নাম্বার দিবে না। হ্যাঁ, তার মৌলিক ব্যবধান অবশ্যই এটা কঠিন কিছু, তুই বুঝতে পারবি না ঊর্ধ্ব স্থির বিন্দু কি, 1 লাইন লিখতে পারবি না, এটা কি এমন হইলো, তোকে মৌলিক ব্যবধান ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। মৌলিক ব্যবধানের কথাটা তো অনেকে মৌলিক ব্যবধান স্থির বিন্দু নিম্ন বিন্দুর কথাটা নাই, ওরা তো ওদের মতো করে লেখে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার আসেন তাপমাত্রা। বা দেখো, একটু মনোযোগ দিস, এটা আমি এইটা না দিয়ে বুঝে, আমি এইটা দিয়ে বুঝাই, তোরা যেটাই নিবি। বা 0 দেখো থিটা, একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি হিসাব করতেছি। তাহলে আইসের স্টিম কত, 100, এটা কত 0। তাহলে বা থিটা আইস স্টিম আইস ব্যাপারটাকে আমরা যদি আমাদের মতো করে ক্যালকুলেশন করি, এটা তো মৌলিক ব্যবধান আমরা জানি কি না? তাহলে বা মৌলিক ব্যবধান কত, এটা চোখ বন্ধ করে 100 আসবে না? তাহলে এইটাকে এদিকে নিয়ে যাও, ঘটনা ঘটে যাবে। আর আইসের মান কত হবে, 0 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের থিটার মান কত হইলো, তোমরা একটু বোঝার চেষ্টা করে আপনারে এই যে এই জিনিসটা। তাহলে থিটা ইকুয়াল টু কত, x থিটা মাইনাস x আইস, x স্টিম মানে কত 100, তাই না, মাইনাস কত x0, হ্যাঁ, ইনটু এখানে কত হচ্ছে 100। এইটা সবসময় জন্য সূত্র, আমরা একটু করে প্রমাণ করে দিব যে বা ওই বস্তুটা মানে যেটাকে তুই ধরতেছিস সেটা অঙ্ক দিয়ে করি, দেখবি এখন এটা বের হবে। তুই এইটা বস, মানে এটা তো দরকার নেই, আইস সিস্টেম আইস, ওই অবজেক্টটার হিসাব করা হবে, কি ওয়াটার, গ্লিসারিন, হ্যাঁ, মানে যে মৌলিকটা হিসাব, হ্যাঁ, ওই স্থির বিন্দু জানতে হবে, মানে ওই জিনিসের স্থির বিন্দুটা তোকে জানতে হবে। মনে কর এটা তোর, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস বুঝলাম, তুই 100 ডিগ্রি সেলসিয়াস আর লাগবে না, তোর মাংস এমনি গলে যাবে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 70 ডিগ্রি সেলসিয়াসের মুরগির তাপমাত্রা, মানে মুরগির মাংস গলে, ঠিক আছে। তুই দেখবি যখন বার্ড ফ্লু হলো না, সবসময় একটা ইয়েতে দিছিল, বার্ড ফ্লু যখন হয়, মানে তোরা যখন তোরা জন্ম হয়েছিল কিনা জানি না, 2006-07 সালের দিকে, 2006-07 সালের দিকে আপনার বার্ড ফ্লু যখন হয়, আমাদের ব্রয়লার মুরগির ব্যাপারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুবই নির্দেশনা ছিল যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে তোমাকে রান্না শেষ করতে হবে, এটা বা 70 ডিগ্রি সেলসিয়াসে বার্ড ফ্লু যে জীবাণু ওখানে একটা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, এর বেশি দিলে হবে, মানে মিনিমাম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে রান্না করতে হবে, বুঝছিস, মানে এই জিনিসটা। তো এখন কথা হলো, তোর মাংস মনে কর 70 ডিগ্রি সেলসিয়াস গলে যাবে, এইটাই মানে বুঝছিস তো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস স্কেল, ওই একই কথা বাবা,
দেখ থিটা এবার সেলসিয়াস স্কেলে বুঝাইছে 0 ডিগ্রি 100, আমি তোদেরকে যেটা পানির ক্ষেত্রে দেখাইছি একটু আগে, বুঝছিস? থিটা ইকুয়াল টু এই সূত্রটা ব্যবহার করব। ফারেনহাইট স্কেলের সাথে সম্পর্ক কি? ফারেনহাইট কি? বা এটা হলো যে স্কেলে বরফ বিন্দু, যেটা অর্থাৎ 0 বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে। ফারেনহাইটের ক্ষেত্রে কি হচ্ছে? বরফ বিন্দুকে 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং এটার স্টিম বিন্দুটা কত? 212। পানির ক্ষেত্রে কত ছিল? পানি আর বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। এটার ক্ষেত্রে কত হচ্ছে? 32 212। তাহলে এটার মৌলিক ব্যবধান কত? এটা দিকে বাদ দে, 180। তাহলে এবার দেখো এইটার হিসাব করলে যখন করবো তখন এখানে 180 ডিগ্রি 32, বুঝছিস তো নাকি? এটা কিন্তু ভুল করা যাবে না স্যার। আচ্ছা, মারা উচিত না? মারা উচিত না সবার করে? মারা উচিত কিনা তাও বল, মাইর দেবো ওটা। আচ্ছা বুঝাই দিই তাহলে। এইটা আমি তাহলে এত কষ্ট করে বুঝাইলাম কেন? আচ্ছা ওখানে 100 ইনটু আমি বুঝি নাই। ওখানে সেলসিয়াস কে তাই 100 গুণ করতে তাই তো? জি। আচ্ছা নিচেটা না, নিচেটা 180 কেন? মৌলিক ব্যবধান কত ছিল? 180। তাহলে 180 এর উপরে নিয়ে যাবি না কি করবি? এটার মৌলিক ব্যবধান ছিল 100 তাই। জি জি জি। 32 আর যোগ করে। আরে ওই যে ভাইটা বুঝতে ছিল না, ওই স্টেপে নিবি না তুই? ও ওটা তো 0 ছিল, ওটা 0 হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। না তোরে এটা আগে খেয়াল কর স্যার, রোদের থার্মোমিটার আছে, তারপর পারদের থার্মোমিটার আছে, এগুলা কিন্তু তোরা একটু দেখে নিবি। হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু আমি নাই। কেন? হ্যাঁ আমি দিব, তোরা সিলাসিলি করবি, হবে না কিন্তু। আপনি নাই মানে কি এখন বুঝাই দিতে হবে, পারদেরটা বুঝান। কি সারাদিন ফ্রি ফায়ার বেসে সাতপিদের মতো গেম খেলা, এই মুনাফা তোমাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা দেখ, মূলত পারদ স্তম্ভ চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থা বজায় রাখে তাকে পানি তৈরি বিদ্রোহ বলা হয়। এটার মান কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে সঠিক অনেক ক্ষেত্রেই না। হ্যাঁ, এটা হলো একটা ইমাজিন মান ধরে নিছে। পানির তৈরি বিন্দু কাকে বলে তোরা চ্যাপ্টার ক্লাস 10 এ পড়ছিস। মানে এইটা আসলে নির্দিষ্ট জিনিসটাকে তোরা একটা হিসাব করে নিস। বা এগুলা কিন্তু তোকে জানতেই হবে আপা। হ্যাঁ, এগুলো তো তোকে জানতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ জানতেই হবে। এখানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই জিনিসটা মানে এসআই স্কেলে রেডি করা হয়েছে যে নিয়ন কয়েকটা জান, মানে সবগুলো মুখস্থ করা তো অনেক ক্ষেত্রে পসিবল না। যারা ডাক্তারি পড়ে বা বিশ্বাস করে এগুলো এমন ভাবে মুখস্থ করে, এগুলোই আসে এমসিকিউতে। এমন এমন কনফিউশন তৈরি করে দিবে, দেখবি যে তুই নাই। সুতরাং এগুলা কিন্তু অবশ্যই সেকেন্ড পেপারে এগুলো কিন্তু তোদেরকে এমসিকিউর জন্য রিভিশন করতেই হবে। হ্যাঁ, বা আমাকে ধরলো আমি পারবো না, আগে স্বীকার করে নিলাম, ঠিক আছে? এগুলো আমি এবার তোদেরকে পারদটা কত স্যার? হ্যাঁ পারদ ভুলে গেছি। হ্যাঁ পানিরটা তো সবাই জানে। স্যার রূপারটা বলেন স্যার। আচ্ছা এবার আয়, সারা স্বীকার করার দোষ। আমি নিচে থেকে আগে থেকে শেয়ার করলাম যে ভাই এগুলো আমিও পারবো না, এখন ওইটাই ও শুরু করে দেয়। শালারটা গরিব, পারবেন না বলে। আচ্ছা হ্যালো, এগুলা কিন্তু এমনি এমনি আসে নাই। এগুলা কেন বা এটা হলো কি সেলসিয়াস স্কেল, ও নিম্ন স্থিরাঙ্ক কত? 0, স্ট্রেম কত মানে বাষ্পীয় কত? 100, সেজন্য এগুলা লিখছে। তারপর কত? ফারেনহাইট 32, 212 32, কেলভিন কত? 273। হ্যাঁ 373 স্ট্রেম মানে 100, আর এখানে কত? 273। মানে এই যে হিসাবটা আমরা ছোটবেলা থেকে পড়ি, কেমনে আসে এটা সেটা কি বুঝছিস? হ্যাঁ পারদেরটা আমাদের ওগুলো লাগবে না, এগুলা তুই সেজন্য এটা ধরে স্ট্রেম, ঠিক আছে, মিনিমাম ওটা হিসাব করে নিবি। এটাই সূত্র দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে, বলে তো জানবি তুই কত কত। তাহলে এই যে সূত্রটা আমরা লিখতাম, এই সূত্রটা কিন্তু কোথা থেকে আসছে আমরা মুখস্থ করছিলাম। হ্যাঁ, যে কোথা থেকে আসে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু ভাই এটা কোথা থেকে আসছে তোরা কি বুঝছিস? আচ্ছা, তাহলে এই হইলো বা আমাদের মূল মোটামুটি একটা জিনিস। এটা আহামরি কঠিন কিছু না, তোদের একটু বই রিভিডিং দিতেই দেখছি যে আলহামদুলিল্লাহ তোদের জন্য এগুলো পারফেক্ট। ওকে আচ্ছা, তোরা এতটুকু স্থিরাঙ্ক বা তাহলে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে তাপমাত্রা কোন স্কেল? সেলসিয়াস। নিম্ন স্থির বিন্দু কত? 0 ডিগ্রি, শেষ। তারপর ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 100, মাইনাস নিম্ন স্থির বিন্দু কত? 0। এই যে ব্যাপারটা, তাহলে তাপমাত্রা এস, নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা একটা নির্দিষ্ট ধ্রুবক আকারে চলতে থাকবে। তাহলে আমরা কি এগুলা বুঝাইতে পারছি না? পারছি কিনা? তোরা জাস্ট এই জিনিসটা একটু লিখবি এইখান থেকে, যে এইটা লেখার পর এইটা একটু লিখবি, বা আর কিছু লিখতে হবে না, এই চ্যাপ্টারে আমাদের দরকার নেই। তোরা একটু লেখ, এটা লেখ,
তাপে যে কোনো বিন্দুর আমরা যখন নির্ধারণ করবো, তাই না, তোরা লিখবি তাপমাত্রা, তাপমাত্রা কি সেলসিয়াস, নিম্ন কত বা 0, আচ্ছা আসছে, তারপর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বা 100 - 0, ঠিক আছে। এই জিনিসটাকে কিভাবে হয় এই কথাটা লিখবে, লেখার পর যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল রিলেশনটা করে ভাই এতটুকু দিয়েই এটাকে শেষ করব ভাই, এতটুকু জাস্ট একটু খাতায় থাক, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। হ্যাঁ অবশ্যই, চলো আসতেছি। তাহলে আমরা তোরা 2, 3 আর ক নম্বর অধ্যায় থেকে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, সরি 1 নম্বর অধ্যায় থেকে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এই সেই এগুলো একটু পড়ে নিস, ঠিক আছে। আমু ক খাওয়ার কোশ্চেন গুলা তোদের যে গাইডটা আছে, গাইডটাতে যেগুলো বোর্ডের কোশ্চেন আসছে সেগুলো একটু পড়িস, ঠিক আছে। ওকে, বাসায় যে ঠান্ডা মাথায় একটু রিল্যাক্স কর, একটু রিল্যাক্স করে যাবে। হ্যাঁ ছোট ভাই মরে যাই, তোর লাগে মরে গেল। হ্যাঁ বল। আপনি ছোট ভাই তুমি 2-3-4 করার রাখতে দাও না, আমার আশা পুরো ইচ্ছা না না, এখানে তো ওই জন্য ওকে রাখিনি। কবি ভাই আমরা করতে ভালো। আর এই যে এই ব্যাটা কেটে দেখো বেশি কো ভাই এই কেন না হাইজা দেখেছি আমি অবাক। আর বসো রেডি, মনে রাখবে বা প্রথম সূত্রটা কি, যে কোনো জিনিস দেখ, হ্যাঁ মানে কোনো কাজ, আমরা তাপগতিবিদ্যার প্রথম কাজ ক্ষমতা মানে কাজ শক্তি উপপাদ্যটা পড়ছি না, ওটা কি বলতো সেদিনে বুঝাইলাম। কাজ শক্তি উপপাদ্যটা কি, কাজ শক্তি উপপাদ্যটা যতটুকু কাজ শক্তিতে রূপান্তর করে সেটা হলো কাজ শক্তি উপপাদ্য। ঠিক সেম জিনিসটাই বা তাপগতিবিদ্যা, ধর যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিকে কাজে, এটা কিন্তু দুইটাই 69, ব্যাপারটা বুঝিস। আমরা এই যান্ত্রিক শক্তিটাকে দেখি কাজটাকে তাপে অথবা তাপটাকে কাজে, দুইটাই যে কোনো একটা, এটাই হচ্ছে বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। যে কোনো কিছুর কাজকে যদি আমরা তাপে, ধর আমরা একটা কাজ করতেছি, মানে যে কোনো একটা কাজ কর, ধর তুই বডি ধাপ দিচ্ছিস, ওই জায়গাটা গরম হয়ে গেছে না, হিটে কনভার্ট হয়েছে না, ধর আমি এই জায়গাটাতে এরকম এরকম করতেছি, হ্যাঁ এই জায়গায় হিট হয়েছে, মানে 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 তুই দেখবি আমার তো গরম হয়েছে। আচ্ছা তুই যদি হট হইস, আচ্ছা যাক আপনার জেলা সেটা ডাবলু আসলে ভাই, আপনি আচ্ছা আচ্ছা লাইভ ক্লাস চলতেছে, একটু শোন। ডাবলু প্রপোর্শনাল টু এইচ, তাহলে এটা কিন্তু এইচ প্রপোর্শনাল টু বা ডাবলু হতে পারে, এই কথাটাই বলা আছে এখানে, যে যান্ত্রিক শক্তি কাজের মানে যান্ত্রিক শক্তি তথা কাজকে যদি তাপে আবার তাপ শক্তি যদি যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা হয়, যান্ত্রিক শক্তি ও কাজ শক্তি পরস্পরের সমানুপাতিক হবে, এগুলো সমানুপাতিক হবে। আর এখানে কি হচ্ছে বাব, এটা হচ্ছে জুল, এই জুল হইতে গেলে আমাদের মনে আছে এ ইকুয়াল টু মা পড়ছিলাম আমরা, তাহলে এটা কিন্তু মূল সূত্র না, এ প্রপোর্শনাল টু মা। এখানে কি ছিল, এ ইকুয়াল টু, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বুঝতে হবে, এখানে এফ এর মান যদি 1 নিউটন হয়, 1 নিউটন, এম এর মান কত 1 কেজি, আর এ এর মান কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তখনই কে এর মান 1 হবে, আর 1 হইলেই এইটা গ্রহণযোগ্য, ঠিক কি না। তাহলে এটার ক্ষেত্রে বা জুলের মান এত হইতে হবে, তাহলে না এটা হইতে হবে, ওকে। তাহলে এই যে যান্ত্রিক তুলাঙ্ক, এটা আসেই যান্ত্রিক তুলাঙ্ক মানে এই যেটাকে যান্ত্রিক তুলাঙ্ক বলা হবে, বা তাপের যান্ত্রিক সমতা, যান্ত্রিক সমতা। এই যে এই জিনিসটা বোঝো যে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলা হয়। এটা তোদের আসবেই, আপনার 1 মার্কের কোশ্চেন, তাপের যান্ত্রিক তুলাঙ্ক কাকে বলে, ইনশাআল্লাহ এটা আসার কথা, তোরা কি বুঝছিস। তাহলে এটা কি, তাপের যান্ত্রিক তুলাঙ্ক যে রাখা হচ্ছে জুল পার ক্যালোরি, আবার তোরা যদি এটা একটু দেখিস, এটা খেয়াল করতো W বাই H ইকুয়াল টু J, W একক কি পাবো জুল, H এর একক কি ক্যালোরি, ঠিক কিনা। সেজন্য তাপের খেয়াল কর, এটা জুল লিখবি জুল, আর এটা কি যে H হচ্ছে হিট, ক্যালোরিতে কনভার্ট করা হয় ক্যাল। তাহলে এবার এই যে জিনিসটা জুল পার ক্যালোরি, এই ব্যাপারটা বুঝছিস, যান্ত্রিক তুলাঙ্ক একক বের করতে দেয়, বুঝছিস স্যার। আচ্ছা এখন এই জায়গায় যদি আমরা জিনিসগুলো বুঝতে পারি, তাহলে আমরা আগে কয়টা অঙ্ক করে দেখি যে এগুলা কিরকম অঙ্ক থাকতে পারে, এমসিকিউতে বা এগুলো থাকার সম্ভাবনা আছে। বা তুমি কি পিডিএফটা দিছ, চলো এটা দেখ, তোরা কি বুঝছিস বা যান্ত্রিক তুলাঙ্ক। তাহলে বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বোঝা গেছে, যে কোনো জিনিসকে কাজে যদি কনভার্ট করো, হ্যাঁ ওটা তাপে পরিণত হয়, অথবা তাপকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়, এইটা যে সমানুপাতিক, পরস্পর যে সমানুপাতিক, এটা হলো বা প্রথম সূত্র আর কি।
আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা একটু শুরু করতে পারি। ওয়াসি ভাই দিয়েছে, ওয়াসি ভাই একবার গ্রুপে দিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। বা এগুলা এই তথ্যবিন্দু মধ্যবিন্দু এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, আমরা আরো ডিটেলস পড়ছি। ত্রুটিপূর্ণ স্কেল, বা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন সাধারণ থাকে। কোন তাপমাত্রায় কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়, অথবা কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়, অথবা কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল একই তাপমাত্রার পার্ট পাওয়া যায়। মানে বুঝছিস তো? বা কোন তাপমাত্রায়, এটা তোকে হিসাব করে বের করতেই হয় সাধারণত। বুঝছি, ইজি একটা অঙ্ক, কঠিন কিন্তু না। তোরা একটা দেখ, বাকি এটা তোরা করবি, বা এগুলো তোদের মতো করে ফারেনহাইট এটা কেলভিন তুই ধরে নিবি। তাহলে আমরা জানি, বা আমরা তো সূত্রটা জানি, কার সাথে কার সম্পর্কটা হিসাব করবো, এই তাপমাত্রায় এত কেলভিন এত ফারেনহাইট। বুঝছি কিনা? আচ্ছা, বা তিনটাই করবি, একটা হবে না কিন্তু। তোরা একটা করে দিয়ে বাকি দুটো করবি। দেখ কি কি করবি। কেলভিন স্কেলের সাথে, এটা কেলভিন স্কেলের সাথে ফারেনহাইট দিছে, কে এর সাথে ফারেনহাইট, রাইট? তাহলে সেলসিয়াসের সাথে ফারেনহাইট দিয়ে দাও। আবার এখানে কি সেলসিয়াসের সাথে এখানে কে দাও, বুঝছো? হ্যাঁ, সবই সম্ভব। মাইনাস আসবে, তাই কি হয়েছে? বুঝছেন স্যার? মাইনাস আসবে। সেই জন্য তুমি রিক্সাওয়ালার কাছে গেলে তোমাকে মাইনাসে পড়ে দিতে হতো, বুঝছো? হ্যাঁ, বায়োলজিতে যে আমি আসলে অত জানি না ব্যাপারটা কি ঘটবে, বুঝছো না? তোমার তিনটাই করবা। এটা জলদি করেন, আশা করি বুঝছেন। অঙ্কটা করবি, কোনো কথা বলবি না একদম। তুই আগাম পরে কর, আগে অঙ্ক কর। শোন কথা শোন, এই ক্লাসগুলো কি তুই নিজে নিজে নিজেকে বোরিং বানাস। বুঝছিস, জিনিসটা করে ফেলবি, কাহিনী শেষ, কিন্তু তুই ওটা করবি না। ভয় পাইস না। এটা নাইট্রোজেন সেলসিয়াসে বলছে, তাহলে মাইনাস কত আছে? মাইনাস নাইট্রোজেনের ব্যাপারটা কি, ব্যবহারটা বুঝিস? তুই দেখবি যে এমন ঠান্ডা বানায় ফেলে, মনে করে একটা জ্যান্ত মাছ আছে, ওটার উপর যে মাইনাস নাইট্রোজেন গ্যাস স্প্রে করে, ওটা দেখবি বরফের একদম একদম একদম। হ্যাঁ, আর ধর ওই যে স্পেশালি বড় বড় রেস্টুরেন্টগুলোতে নাইট্রোজেন গ্যাস থাকে কিরকম, ওরা যে যখন এই ফ্রোজেন ফুডগুলোর মতো তৈরি করে, তো ওরা কি করে, ধর একটা গোলাপ ফুলের পাপড়ি দিতে হবে। হ্যাঁ, তো গোলাপ ফুলটা নাইট্রোজেনের ভিতরে ঢুকেতে দেখবি যে একটু পর চুরচুর হয়ে গেছে, ওটা এরকম করে, ওই জিনিসগুলোতে ব্যবহার করা হয়। সুতরাং এই নাইট্রোজেনের জিনিসটা কিন্তু তরল নাইট্রোজেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সবগুলো ভালো দামি দামি যে রেস্টুরেন্ট গুলো আছে, ওটাতে অবশ্যই তরল নাইট্রোজেনের ব্যবহার হয়। আর নাইট্রোজেন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, এটা খারাপ কিছু না, খাই তো মানুষ। তরল নাইট্রোজেন, তুই এবার কি ড্রাগস মনে করছিস নাকি? তরল নাইট্রোজেন মাইনাস কত, 100, বা এটা কত ডিগ্রি পর্যন্ত হবে এই মুহূর্তে আমার এটা মনে নাই, ঠিক আছে? কত ডিগ্রি সীমাবদ্ধতা এই মুহূর্তে মনে নেই, তোরা একটু দেখে নিস। মানে এটা ম্যাক্সিমাম ইয়েটা কত, কিন্তু হাত যদি যায় তোর হাত শেষ। ওটা তো তোর হাতের অবস্থায় শেষ করে ফেলবে একদম। সেই জন্য ওইখানে গ্লোভস ব্যবহার করে, কিরকম ওটা প্রোটেকশন গ্লোভস ব্যবহার করে সবসময়। তো এরা তাপমাত্রা গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। ফারেনহাইট এবং কেলভিন স্কেলে উক্ত তাপমাত্রা কত হবে, তাহলে এটা ওই হিসাব করে বের করতে পারবে না। এগুলো কিন্তু এমসিকিউ জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা করে ফেলতো দেখি। ওরা কিন্তু ম্যাক্সিমাম, যদি বা মাইনাস এর মিনিমাম ক্ষমতা বা ম্যাক্সিমাম ক্ষমতা, এটা বলতে তোকে তো ওই জিনিসটা জানতে হতো, নয়তো অঙ্কটা পারতি না। সেটা কিন্তু দেখে নিস। মানে ফিজিক্স সেকেন্ড পেপারে শুধুমাত্র এই ইয়ার চ্যাপ্টারটা ছাড়া কোনো কঠিন অঙ্ক নাই, আর কোনো কঠিন অঙ্ক নাই। শুধু 3 নম্বর চ্যাপ্টারটা একটু বা বিশাল বড় চ্যাপ্টার ছিল, তাছাড়া কোনো কঠিন চ্যাপ্টার নেই। তুই বুঝিস না দেখি কঠিন মনে হচ্ছে, ঠিক আছে? কোনো কঠিন চ্যাপ্টার নেই। ম্যাথ আর ফিজিক্সে কোনো ধরনের কোনো কঠিন চ্যাপ্টার নেই সেকেন্ড পেপারে। আমার ম্যাথের মধ্যে সবচেয়ে বোরিং চ্যাপ্টার হলো ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্ট করতে আমার সবচেয়ে বোরিং লাগে। এই অঙ্কগুলো বা একটা স্টুডেন্টকে যদি বলি তো মুখস্থ কর, আসলে খুব লজ্জার ব্যাপার। কিন্তু আসলে কিছু কিছু অঙ্ক তুই মুখস্থ ছাড়া ওগুলো বসাতে পারবি না। হুট করে যদি আমাকে ওদের আমিও পারবো না, এটা বাংলা কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে বাকি কোনো চ্যাপ্টার মুখস্থ ভিতরে কোনো অঙ্ক আছে? ডিটারমিনেন্ট ছাড়া কোনো মুখস্থ চ্যাপ্টার নেই।
আর ম্যাথের সবগুলো অঙ্কই এমন দেখবি যে খুব দ্রুত শেষ হয়ে গেছে। ওটা তোর দ্বারাই সম্ভব। সিক্স কোনেক্স স্যারটা 7 শেষ হওয়ার পর 6 ধরবো। স্যারটা 7 শেষ হয়ে কিন্তু সময় লাগবে। হ্যাঁ, 3-4টা অঙ্ক করিস, করলেই। আর কালকে পরীক্ষা না? তুমি কি আজকে সকাল স্টেম কত আইস কত এটা বলে দেওয়া আছে এখানে, সেই জিনিসটা এখানে লিখতে হবে। বা তারপর হচ্ছে পাওয়ার থার্মোমিটারের অঙ্ক এরকম এল এল দিয়ে লিখবি, ঠিক আছে? ওই শেষ। আচ্ছা, আমাদের কিন্তু অনেক অঙ্ক পরের দিন আপনার তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো আমাদের অলরেডি হয়েছে। এই জিনিসগুলো বোঝানোর পর তারপর আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে? আচ্ছা যা, আজকে যা তুই একটু